নমস্কার শ্রোতা বন্ধুরা, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের নানাবিধ বিষয়গুলি প্রাসঙ্গিকতা অনুসারে এখানে আমরা আমাদের উপলব্ধি সহ উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পাশে থাকবেন। আজকে আমরা পড়ছি 2020 সালে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির ওপর ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের অনুধাবনমূলক প্রবন্ধ বা স্টাডি নোট, যা ধারাবাহিকভাবে সংগঠনের মুখপত্র অন্বেষণেতে প্রকাশিত হয়েছিল। সামগ্রিক আলোচনাটি প্রকাশের স্বার্থে আমরা কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। আজ থাকছে এর চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব শিক্ষার সামগ্রিক ভবিষ্যৎ কোন পথে। চতুর্থ পর্ব, জাতীয় শিক্ষানীতির প্রয়োগ, শিক্ষার সামগ্রিক ভবিষ্যৎ কোন পথে। দেশে জাতীয় শিক্ষানীতি 2020 আনুষ্ঠানিকভাবে পাশ করা হয়েছে 2 বছর অতিক্রান্ত হল। এই শিক্ষানীতি নিয়ে অন্বেষণের ধারাবাহিক কলামের এটা চতুর্থ সংখ্যা। বিজ্ঞানমনস্ক সমাজ নির্মাণের জন্য বিজ্ঞানসম্মত প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার এক অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই সমাজের শিক্ষা ব্যবস্থা কোন পথে এগুচ্ছে, দেশের শিক্ষানীতি ভবিষ্যতের জন্য কোন দিশা দেখাচ্ছে, তার পর্যালোচনা করাও বিজ্ঞান সংগঠনের কাজ। ইতিমধ্যেই আমরা বিগত সংখ্যাগুলিতে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানীতিতে বর্ণিত দিশানির্দেশগুলির বিশ্লেষণ করেছি। শিক্ষানীতি নিয়ে তার্কিক আলোচনায় সরকারের ধামাধারী শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা যতই এর স্তুতি করুক না কেন, বর্তমানে দেশব্যাপী এর প্রয়োগ এবং শিক্ষক তথা ছাত্র সমাজের ওপরের প্রতিক্রিয়াই এর স্বরূপ উন্মোচন করছে। যেহেতু এই শিক্ষানীতি শিক্ষার একেবারে প্রাক প্রাথমিক থেকে গবেষণা স্তর পর্যন্ত নীতি নির্দেশ করেছে, ফলে স্বাভাবিকভাবেই এর রূপায়ণও বহুমাত্রিক এবং বহুস্তরীয়। শুধু তাই নয়, বর্তমান আলোচনায় বিভিন্ন প্রসঙ্গক্রমে বিভিন্ন রাজ্যের উদাহরণ উঠে আসবে, যেগুলো নানান রঙের রাজনৈতিক দলের দ্বারা শাসিত। যাতে প্রমাণ হয় এই শিক্ষানীতি ময়দানে আসার পর যে বিরোধী রাজনৈতিক দলগুলি এর বিরোধিতা করেছিল, তারাও নিজ নিজ কার্যক্ষেত্রে এই শিক্ষানীতি ব্যাপক গতিতে লাগু করে যাচ্ছে। চলুন তাহলে সংক্ষিপ্ত পরিসরে আমরা দেখিনি ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের পূর্বের বিশ্লেষণের সাথে বর্তমানে দেশব্যাপী জাতীয় শিক্ষানীতি রূপায়ণের কীরকম মিল রয়েছে। স্কুল সংযুক্তিকরণ বা মার্জার, অর্থাৎ বিপুল সংখ্যক স্কুল বন্ধ করে দেওয়া। শিক্ষানীতির স্কুল অধ্যায়ের 7 নম্বর বিন্দুতে ভারত সরকার বলছে, দেশে প্রয়োজনের তুলনায় স্কুলের সংখ্যা বেশি হয়ে গেছে। এমনটা নাকি হয়েছে মূলত সর্বশিক্ষা প্রকল্পের সময় অপরিকল্পিত স্কুল নির্মাণের ফলে। এর সমাধান হিসেবে 7.4 নম্বর উপবিন্দুতে বলা হয়েছে, দেশব্যাপী স্কুলগুলোকে রেশনালাইজ করতে হবে, যার মানে হচ্ছে একাধিক স্কুলকে একটি স্কুলের সাথে যুক্ত করা, অর্থাৎ সোজা বাংলায় স্কুলের সংখ্যা কমাতে হবে, বহু স্কুল বন্ধ করতে হবে। এর জন্য রাজ্য সরকারগুলিকে নিজ নিজ কায়দায় অভিনব পদ্ধতি গ্রহণ করতে হবে। সেই মোতাবেক আক্ষরিক অর্থেই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত স্কুল সংযুক্তিকরণ তথা বন্ধ করে দেওয়ার হিড়িক পড়ে যায়। অন্ধ্রপ্রদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে যে সকল প্রাথমিক স্কুলের 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো মাধ্যমিক স্কুল রয়েছে, সেগুলোকে সেই স্কুলের সাথে সংযুক্ত করা হবে। ছাত্র শিক্ষকরা এই সিদ্ধান্ত মানতে অস্বীকার করছে। এর প্রধান কারণ হচ্ছে, স্থানীয়ভাবে স্কুল না থাকলে বহু ছাত্র আর পড়াশোনাই করতে পারবে না। অন্ধ্রপ্রদেশ ইউনাইটেড টিচার্স ফেডারেশনের সভাপতি জানান, এই প্রক্রিয়া কার্যকর হলে মোট 5,400টি স্কুল বন্ধ হয়ে যাবে। সরকার স্পষ্টতই বলছে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে স্কুল রেশনালাইজেশনের কথা বলা হয়েছে,
তারা সেই প্রক্রিয়াই গ্রহণ করছে। সূত্র 25 আগস্ট 2022, হিন্দুস্তান টাইমস। হরিয়ানায় সরকার গত 3 বছর ধরে 2500 স্কুল বন্ধ করে নজির স্থাপন করেছে। 2021 মার্চে প্রকাশিত তথ্য অনুযায়ী আরও 1000 স্কুল বন্ধের তালিকাভুক্ত রয়েছে। সূত্র টাইমস অফ ইন্ডিয়া, 18 মার্চ 2021। যার মধ্যে আগেই 105টি স্কুল বন্ধ করে দিয়েছে সংযুক্তিকরণের নামে। এখন আরও 214টি স্কুলকে তালিকাভুক্ত করায় মূলত রাজ্যের গ্রামাঞ্চলের শিক্ষক ও অভিভাবকেরা প্রতিবাদে নেমেছে, এই কারণে যে এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু ছাত্র স্কুলচ্যুত হয়ে যাবে। 28 জানুয়ারি 2020 তারিখের কাউন্টার ভিউ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মডেল রাজ্য গুজরাটে 5200টি স্কুলকে সংযুক্তিকরণ প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরবর্তীতে 25 মার্চ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদ অনুযায়ী জানা যায়, এখন পর্যন্ত এই রাজ্যে 90টি সরকারি স্কুল সরাসরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং 500টি স্কুলের একত্রীকরণ সম্পন্ন হয়েছে। এই তালিকায় শিক্ষায় বিপ্লব আনা দিল্লি থেকে শুরু করে কাশ্মীর, পাঞ্জাব, ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ প্রায় সব রাজ্যই রয়েছে। জাতীয় শিক্ষানীতিতে বর্ণিত স্কুল রেশনালাইজেশনের এই হলো মূল কথা। লক্ষণীয় বিষয় হচ্ছে স্কুল বন্ধ করার ছেঁদো যুক্তিও সবার এক, যা ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় স্কুলের সংখ্যা বেশি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্কুলের সংখ্যা কি করে বেশি হলো? এই স্কুলগুলো যখন স্থাপন করা হয়েছিল তখন প্রয়োজন ছিলই বলে করা হয়েছিল। বর্তমানে যদি ছাত্র সংখ্যা কম থাকে তাহলে সেটা কেন কম? কেন ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না? কি তাদের সমস্যা? সেটা অনুসন্ধান করে বের করাই আসল কাজ। কিন্তু কর্তৃপক্ষ সেটা না করে এই সুযোগে স্কুলটাই বন্ধ করে দিচ্ছে। সরকারি স্কুল যেভাবে প্রাইভেটের হাতে যাচ্ছে, শিক্ষানীতির 8 নম্বর বিন্দুর বিভিন্ন উপবিন্দুতে বেসরকারি উদ্যোগকে স্কুল শিক্ষার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বেসরকারি সংস্থাসমূহের যেন কোনোভাবেই শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি না হয় সেদিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে খোদ প্রধানমন্ত্রী এক ভাষণে স্কুল শিক্ষার মান উন্নয়নের স্বার্থে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী এমন বেসরকারি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানান। সাথে সাথেই সরকারি স্কুলে বেসরকারি অংশগ্রহণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এক পিপিপি মডেলের প্রস্তাব এনে হাজির করেন। যদিও শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে সেটা আপাতত স্থগিত আছে। এদিকে হরিয়ানা সরকার চিরাগ নামে একটি প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের অধীন রাজ্যের 381টি বেসরকারি স্কুলকে সূচিবদ্ধ করা হয়েছে। সংক্ষেপে নিয়মটা হচ্ছে এই: যদি সরকারি স্কুলে পাঠরত কোনো ছাত্র তালিকাভুক্ত বেসরকারি স্কুলে ভর্তি হয়, তাহলে তার জন্য সর্বোচ্চ 1100 টাকা পর্যন্ত ফি বহন করবে রাজ্য সরকার। সুতরাং বুঝতে অসুবিধা হয় না যে অদূর ভবিষ্যতে সরকারি স্কুলগুলোকে বেসরকারি স্কুলে বিলীন করে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। খুব স্বাভাবিকভাবেই সরকারি স্কুল ধ্বংস করে প্রাইভেট মালিকদের বাজার তৈরি করে দেওয়ার প্রতিবাদে একদিকে হরিয়ানার শিক্ষক সংঘ, অন্যদিকে হরিয়ানার অভিভাবকদের সংগঠন এই প্রকল্প ফেরত নেওয়ার দাবিতে জনমত সংগঠিত করার কাজে লেগে পড়েছে। বেসরকারীকরণের মৌখিক বিরোধিতায় যারা অগ্রণী সেই বামেদের শাসনাধীন কেরালার দিকে এবার তাকানো যাক। চলতি বছরের 3রা মার্চ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার উন্নয়নের স্বার্থে এক দলিল পেশ করেন, যাতে ঢালাওভাবে বেসরকারীকরণের কথা বলা হয়েছে। এই নিয়ে প্রশ্ন করলে শাসক দলের রাজ্য সম্পাদক বলেন, আমরা বেসরকারীকরণের বিরোধী নই, যদি সেটা সরকারি নিয়ন্ত্রণে হয়। এছাড়া আমাদের রাজ্য ত্রিপুরায় তো খোলাখুলিভাবে সরকারি স্কুল প্রাইভেটের হাতে তুলে দেওয়ার নীতি গত ডিসেম্বরে মাসে পাশ হলো, জানিয়ে অন্বেষণের গত সংখ্যায় আমরা বিশদে আলোচনা করা হয়েছিল।
এডিসি এলাকায় 28টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, 20টি স্কুল মিশনারিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং 900টি স্কুলকে সংযুক্তিকরণের প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়া স্কুলের বিভিন্ন বিভাগ বন্ধ করে দেওয়া, সকালের ও দুপুরের বিভাগকে একত্রে নিয়ে আসার মাধ্যমে পরিকাঠামো সংকোচনের কাজ তো চলছেই। সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা অনুমান করতে হলে আমাদের স্মরণে রাখা দরকার আসামের মুখ্যমন্ত্রীর 16ই এপ্রিলের বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন আগামী 1 দশকের মধ্যে কোনো সরকারি স্কুলই থাকবে না, কেননা মানুষ নাকি সবাই প্রাইভেটে যেতে চাইছে। যাই হোক, এই হচ্ছে সরকারি স্কুলের পরিকাঠামোকে গুটিয়ে নেওয়ার সেই নীল নকশা যা খুব দ্রুত সারা দেশব্যাপী কার্যকর করা হচ্ছে। সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা কেন? আসলে এই শিক্ষানীতি আসার বহু আগে থেকেই এর প্রস্তুতি চলছিল। 2010 সালে প্রথম CUCET অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট চালু হয় 60টি কেন্দ্রীয় ইউনিভার্সিটিতে। কিন্তু গত 18ই মে ইউজিসি এক নোটিশ মারফত দেশের 45টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো বিভাগে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে। যদিও জন অসন্তোষ তৈরি হওয়ায় এই পরীক্ষা এই বছর ত্রিপুরায় নেওয়া হয়নি, তবে নিশ্চয়ই নিকট ভবিষ্যতে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরীক্ষা? যারা এই প্রবেশিকায় পরীক্ষায় পাশ করবে না তাদের কি হবে? এর জবাবটাই আসল, বলার অপেক্ষা রাখে না। উচ্চশিক্ষাকে আরও সীমিত করার লক্ষ্যেই এই প্রবেশিকা। ফলে খুব সহজেই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পরিকাঠামো সংকোচন করা যাবে। উচ্চশিক্ষায় ব্লেন্ডেড লার্নিংয়ের কি উদ্দেশ্য? 2021 সালের 20শে মে এক নোটিফিকেশনের মাধ্যমে ইউজিসি জানায় যে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে 40% ক্লাস চলবে অনলাইনে আর বাকি 60% হবে অফলাইনে। এর নাম দেওয়া হয়েছে ব্লেন্ডেড লার্নিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ক্লাস এবং প্রথাগত প্রাতিষ্ঠানিক ক্লাসের সংমিশ্রণ। শিক্ষাদানের এই মিশ্রিত প্রণালী চালু করার আসল উদ্দেশ্য বোঝা যায় ইউজিসি থেকে জারি করা নির্দেশিকা পড়লে, যেখানে স্পষ্টভাবে এক জায়গায় লেখা আছে যে এই প্রণালী কস্ট এফেক্টিভ, অর্থাৎ উচ্চশিক্ষায় সরকারের ব্যয় হ্রাস করা সম্ভব এই প্রণালীর মাধ্যমে। অভিজ্ঞতা থেকে বোঝাই যাচ্ছে যে অনলাইন ক্লাসের জন্য সরকারের পরিকাঠামো ব্যয় লাগে না বললেই চলে। অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকর হলে উচ্চশিক্ষা পরিকাঠামোকে আরও সংকুচিত করা সহজ হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম সংখ্যক শিক্ষক ও অন্যান্য কর্মী দিয়ে অনায়াসেই কাজ চালানো যাবে। উচ্চশিক্ষায় এনইপির রূপায়ণ। উচ্চশিক্ষায় স্কুল শিক্ষার মতো এই শিক্ষা প্রতিষ্ঠান গুটিয়ে নেওয়ার এত তীব্রতা এখনই দেখা না দিলেও তার কিছু কিছু ইঙ্গিত আমাদের সামনে উঠে আসছে। এনইপির নির্দেশিকা অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হওয়া চাই ন্যূনতম 3000 ছাত্রছাত্রী বিশিষ্ট। তেলেঙ্গানা রাজ্যে মোট বিশ্ববিদ্যালয় আছে 24টি, কলেজ 2989টি এবং স্ট্যান্ড অ্যালোন প্রতিষ্ঠান 541টি। গত ডিসেম্বর মাসে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী গুচ্ছ কলেজ তৈরির সরকারি পরিকল্পনা বিশদে বুঝিয়ে বলেন। অর্থাৎ যদি 3000 ছাত্রছাত্রী সংখ্যা বিশিষ্ট কলেজের গুচ্ছ তৈরি হয়, তাহলে গোটা রাজ্যে যেখানে 2500-র বেশি কলেজ ছিল সেখানে মাত্র 500টি কলেজ থাকবে এবং দূর দূরান্ত থেকে বহু ছাত্রছাত্রী কলেজে এসে পড়ার সুযোগ পাবে না। উচ্চশিক্ষায় তহবিল হ্রাস। ঠিক যেমনটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আত্মনির্ভর হতে হবে, সেই মোতাবেকই কাজ চলছে। অর্থাৎ সরকারি অনুদান ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে, তার পরিবর্তে দেওয়া হবে ঋণ, যা সুদ সমেত ফেরত দিতে হবে। এবছরই দেশের প্রথম সারির বহু কলেজের অনুদান কমিয়ে দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি ইত্যাদি। জামিয়ায় ৬৮.৭৩ কোটি টাকা হ্রাস করা হয়েছে এবং আলিগড়ে ভয়ঙ্করভাবে ৩০৬ কোটি টাকা হ্রাস করা হয়েছে। অন্যদিকে হেফা বা হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি নামক সংস্থা প্রস্তুত রয়েছে ঋণ দিতে। এবছর দিল্লি বিশ্ববিদ্যালয় ১,০৭৫.৪০ কোটি টাকা ঋণ নিয়েছে এই সংস্থার কাছ থেকে, যা তাকে ১০ বছরে ২০টি কিস্তিতে ফেরত দিতে হবে সুদ সমেত। স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হবে ছাত্রদের কাছ থেকেই। অতএব শিক্ষার দাম আরও বাড়ছে, আরও বাড়বে, সংকুচিত হবে এর দ্বার। মোটের ওপর এই হলো জাতীয় শিক্ষানীতি রূপায়ণের পর বিভিন্ন ক্ষেত্রে কিছু পরিণামের দৃষ্টান্ত। বলার অপেক্ষা রাখে না এই চিত্র সময়ের সাথে সাথে আরও গভীরতা ও বিস্তৃতি লাভ করবে। মনে রাখা প্রয়োজন, এই প্রবন্ধে জাতীয় শিক্ষানীতির সমস্ত দিক তুলে ধরা হয়নি। তাৎক্ষণিকভাবে রূপায়ণে আনা হয়েছে এমন দিকগুলিকেই নিদর্শানো হয়েছে। গোটা শিক্ষা পরিকাঠামোকে সংকুচিত করে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে লোক সংখ্যা কমিয়ে সরকারি শিক্ষাক্ষেত্রটিকে একটি পুঁজিনিবিড় মুনাফাদায়ী ক্ষেত্র হিসেবে পরিণত করাই এই শিক্ষানীতির প্রধান উদ্দেশ্য। পুঁজিবাদে এমনটাই স্বাভাবিক, কিন্তু এটা মনে রাখা দরকার যে এই পদক্ষেপগুলি সমাজ বিকাশের দৃষ্টিভঙ্গিতে পশ্চাদপদ পদক্ষেপ। কেননা একটা সময় ছিল যখন শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে কিংবা স্থানীয় ধনী ব্যক্তিদের আনুকূল্যে চলত। এরপর জনতার বারোয়ারি উদ্যোগের পর সমাজের প্রতিনিধি হিসেবে সরকারকে সমস্ত শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিতে হলো। কিন্তু এখন পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা এবং ব্যক্তিগত মালিকানায় সঁপে দেওয়া নিঃসন্দেহে পশ্চাদগমন। বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণের এই ঢালাও ব্যবস্থার পর সমাজের এক বড় অংশ আর অক্ষরজ্ঞানই অর্জন করতে পারবে না। তাই গোটা সমাজের অন্ধকারময় ভবিষ্যতের এই আয়োজনকে রোখা জরুরি। এর জন্য প্রাথমিক কাজ হতে পারে সর্বত্র এই শিক্ষানীতির এবং তার রূপায়ণের প্রতিটি পদক্ষেপের বিশ্লেষণ করা এবং জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া।